জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো পুলিশ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। একাধিক হত্যা মামলা থাকলেও কেউ কেউ বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পোস্টিং। অগ্রাধিকার নির্ধারণে অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, উগ্রবাদ। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ৩ আগস্ট শহীদ মিনারের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এনসিপির পদযাত্রা। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সারা দেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান। ৩রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে। সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। ২৪ জুলাইয়ের শেষ দিনে কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আইনজীবী সহ সব মত পথের মানুষ নেমে আসে এক কাতারে। শুরু হয় মার্চ ফর জাস্টিস। সংসদের নারী প্রতিনিধিত্ব সহ নানা ইস্যুতে কমিশনে ম্যারাথন আলোচনা। আজকের মধ্যেই ঐকমত্যের বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে আশাবাদ। রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুরের হিন্দুপল্লীতে ফিরেছে নির্যাতনের শিকার পরিবারগুলো। ভাঙচুর চালানো ঘর পুনর্নির্মাণ। চলে গেছিলাম সবাই, পরে তো এই যে কালকার থেকে আর কি বাড়িতে আসি আর কি। ভেতরে এতটুকুই ছিল না যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একসাথেই আর কি যাহা কিছু জীবন করবো আর কি। গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর আবারও ইসরায়েলের নির্বিচার হামলা। ৭১ জনের প্রাণহানি। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিষ্ঠুর নিপীড়ন চালানো প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। একাধিক হত্যা মামলা থাকার পরেও অদৃশ্য শক্তির ইশারায় গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে আছেন বহাল তবিয়তে। স্পর্শকাতর অনেক জায়গায় তাদের দখলে। ফলে মাঠ পর্যায়ে চরম হতাশ ত্যাগী কর্মকর্তারা। আইন শৃঙ্খলার চরম অবনতির পেছনে সাবেক সরকারের সুবিধাভোগী এসব কর্মকর্তারা কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ আছে। বিষয়টি চরম উদ্বেগের বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। রাজধানীতে ছাত্র জনতার কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। ডিবি প্রধান হিসেবে তার এবং তার বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গুলি, হত্যা, আওয়ামী সরকার বিরোধীদের গুম, নির্যাতন সহ নানা অভিযোগ আলোচিত ছিল দেশজুড়ে। সেই বাহিনীর নিষ্ঠুর এক কর্মকর্তা ইন্সপেক্টর মাহমুদুল হাসান জুয়েল। ডিবি হারুনের ডান হাত ও ক্যাশিয়ার হিসেবে খ্যাত প্রভাবশালী এ কর্মকর্তা। হারুনের হয়ে নিয়োগ বাণিজ্য, নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্প এলাকায় চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ সহ নানা অভিযোগ থাকার পরও তিনি ধরাছোঁয়ার বাইরে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের লোক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো বাহিনীতে। ট্রাইব্যুনালে জঙ্গি নাটকে ছাত্র খুনের আসামি এবং পল্টন থানায় হত্যা মামলা সহ একাধিক অভিযোগ থাকার পরও অদৃশ্য শক্তি বলে আছেন বহাল তবিয়তে। এমনকি দুদক ও ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা তদন্ত কোটি কোটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ৫ আগস্টের পর ডিবি হারুন পালিয়ে যেতে বাধ্য হলেও ইন্সপেক্টর জুয়েলের কিছুই হয়নি। খাগড়াছড়িতে নামমাত্র বদলি হলেও বেশিরভাগ সময় থাকেন ঢাকায়। অভিযোগ আছে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাবেক মন্ত্রী বাবর লোক পরিচয় দেয়া ছাড়াও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৬ মাসের মাথায় বদলির অর্ডার করিয়ে নিয়েছেন রাজধানীতে পুলিশের বিশেষ শাখা এসবিতে। কোনোভাবেই এটা অভিযোগ সত্য নয়। টানা ২০ বছর ধরে পুলিশ সদর দপ্তরে আছেন সাবেক আওয়ামী সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ডিআইজি রেজাউল করিম। জুলাই বিপ্লবের পর নিজেকে বিএনপির লোক পরিচয়ে ডিআইজি ক্রাইম অ্যান্ড অপসের দায়িত্বে থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা চিহ্নিত অপরাধী ধরতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে উল্লেখ আছে গোয়েন্দা রিপোর্টে।
বোল পাল্টানো আরেক কর্মকর্তা কামরুল আহসান, ফ্যাসিস্ট আমলের এসপি, দুর্নীতিবাজ সাবেক আইজিপি শহীদুল হকের ঘনিষ্ঠ। দুর্নীতির দায়ে পুলিশ সদর দপ্তর থেকে বের করে দেয়া এই কর্মকর্তা এখন নিজেকে বঞ্চিত এবং বিএনপির লোক দাবি করে প্রচারণা চালাচ্ছেন। জুলাই আন্দোলনে দোসরের ভূমিকা নিয়ে চরম নির্যাতন চালানো গাজীপুরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজির আহমেদ খান আছেন কুমিল্লার এসপি হয়ে। গাজীপুরে থাকা অবস্থায় ছাত্র জনতার লাশ গুমের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে উদ্বেগ জানিয়ে টিআইবির প্রধান নির্বাহী বলেন, এমনটা চলতে থাকলে মাঠ পর্যায়ে ত্যাগী কর্মকর্তারা দিন দিন হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা আছে। তাদেরকে যদি স্ব অবস্থানে বহাল রেখে রাখা হয় বা তাদেরকে যদি শুধুমাত্র বদলি করে স্থানান্তর করে তাদেরকে দায়িত্ব অব্যাহত রাখা হয়, তাহলে সেটা তো কোনো অবস্থায় আমরা আশা করতে পারি না যে অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বরং এটা যে উন্নতি হচ্ছে না তার পেছনে অন্যতম কারণটাই এটা যারা আসলে প্রকৃতবাদের দোষর ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে দিয়েই যদি পুলিশ বাহিনী বর্তমানে পরিচালিত হয়ে থাকে, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা কিছু হতে পারে। এছাড়াও শেখ হাসিনা সরকারের অত্যন্ত আস্থাভাজন এসবি প্রধান মনিরুল ইসলাম 5 আগস্টের পর পালিয়ে গেলেও তার পছন্দের বেশিরভাগ কর্মকর্তা এখনও বহাল তবিয়তে আছেন পুলিশের স্পর্শকাতর এই বিভাগে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অগ্রাধিকার নির্ধারণে সরকার বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। নারকীয় আশুলিয়া স্মরণে এক অনুষ্ঠানে তারেক রহমান সরকারের ভুল সিদ্ধান্তে উগ্রবাদ ও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারে অগ্রগতি থাকলেও শেখ হাসিনা এবং দোসরদের বিচার দৃশ্যমান নয়। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে জুলাইয়ের সাহসী সন্তানরা, যাদের 5 জন আগেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আহত একজন তখনও বেঁচে ছিলেন। সেই রক্তমাংসের 6 জনকে কি বর্বরভাবে আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা। মঞ্চে আশুলিয়ার সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞকে প্রতীকী উপস্থাপন করে ঢাকা জেলা বিএনপি। জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভারে আশুলিয়ায় নারকীয় আশুলিয়াকে স্মরণ করে এই সভার আয়োজন করে বিএনপি, যেখানে হতাহতদের পরিবারের বর্ণনা সৃষ্টি করে আবেগঘন পরিবেশের। যেমন খুশি তেমন সাজো, ছেলেহারা মা সেজেছিলাম, আজকে সত্যি একজন ছেলেহারা মা। আমি নিজেকে সামলে নিতে পারতেছি না। ছোট বাচ্চাটা বয়স এখন 22 মাস, সে তার বাবার পিছনে ছবি দেখে আর বলে বাবা বাবা, সে বাবা নাদুর থেকে বঞ্চিত। আমার মাঝে মেডিকেল নেমেছে, কিন্তু আমি জানতাম না যে আমার সামনে এই জায়গায় পড়েছে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যে আবার বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা। এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকজন মানুষের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে 1.5 দশকের আন্দোলন কিংবা অভ্যুত্থান ঘটেনি। জনগণ রাষ্ট্র ও সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন। শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। তারেক রহমান বলেন, জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি, কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করে সম্মান জানানো হয় শহীদ পরিবারগুলোকে। একটি পিকআপ, জ্বলন্ত সেই সব পোড়াদেহ আর আত্মচিৎকার ঠিক গেল বছরের 5ই আগস্টে যেন স্মরণ করল ঢাকা জেলা বিএনপি, যেখানে 5 আগস্টে সেই আন্দোলনকালীন সময়টায় নৃশংসভাবে নির্মমভাবে পুলিশের ভ্যানে পুড়িয়ে হত্যা করা হয় 6 জনকে। বিএনপি এই কর্মসূচি থেকে বলছে গেল 16 বছর ধরে দলটি যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিংবা ভয়াবহ দমন পীড়নের মধ্য দিয়ে গিয়েছে তারই যেন এক ধরনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল জুলাই অভ্যুত্থানে। সেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আরও একবার পুনর্ব্যক্ত করা হলো জুলাইয়ের অভ্যুত্থানকে স্মরণ করে বিএনপির এই কর্মসূচি থেকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, আশুলিয়া, সাভার। 3 আগস্ট শহীদ মিনারের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। সেখান থেকেই ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। নরসিংদী এবং সাভারে পদযাত্রা শেষে রাতে রাজধানীতে ফিরে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে 3 আগস্ট দেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। এর আগে নরসিংদী এবং ঢাকার সাভারে পথসভায় নাহিদ বলেন, জেলায় জেলায় পথসভায় যে অভূতপূর্ব সাড়া মিলেছে তাতে স্পষ্ট আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এনসিপি। উত্তরাঞ্চল থেকে শুরু, পরে মাস জুড়ে দেশে বিভিন্ন পথে প্রান্তরে পথসভা, গণসংযোগ, অবশেষে শিল্পনগরী সাভারে জাতীয় নাগরিক পার্টি। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1 জুলাই পদযাত্রার মাধ্যমে দেশ গড়ার যে স্বপ্ন শুরু হয়েছে তা 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মাধ্যমে শেষ হবে। আমরা 1 জুলাই আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। আজকে 30 জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে। 3রা আগস্ট শহীদ মিনারে আমাদের ইশতেহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে। এ সময় কথা বলেন দলের অন্য নেতারাও। ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য, সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে। এর আগে নরসিংদী পৌরসভা গেট এলাকায় পথসভা করে এনসিপি। দলের আহ্বায়ক বলেন, ছাত্র উপদেষ্টারা এনসিপির সদস্য নয় বরং গণ অভ্যুত্থানের শক্তি। তবুও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। জেলায় জেলায় পদযাত্রা শেষে রাজধানীতে ফিরে দলের আহ্বায়ক বলেন, 3 আগস্টের আগেই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ 3রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। 3রা আগস্ট। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 31 জুলাই 2024। ততদিনে আন্দোলন কেবল কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই। রক্ত ঝরল কেন সেই জবাব চাইতে এই দিন শুরু হয় মার্চ ফর জাস্টিস। কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন সারা দেশের আইনজীবীরাও। সুমাইয়া ঐশী রিপোর্টে দেখব সেই দিনে সব মত পথের মানুষের এক কাতারে হওয়ার সামিল চিত্র। ততদিনে বন্দুকের নল মারিয়ে কারফিউ ভাঙতে শিখে গেছে শিক্ষার্থীরা। গুলির সামনে বুক পাততেও আর ভয় করে না ওদের। রক্তের দাম চুকাতে হবে, তাই শুরু মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে 31 তারিখ বেলা 12টার দিকে দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় বুয়েটের তরুণ তরুণীরাও। পুলিশি বাধা উপেক্ষা করে হাইকোর্ট অভিমুখে যেতে থাকে মানুষের স্রোত। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে হাইকোর্ট প্রাঙ্গণেও শুরু হয় আইনজীবীদের মার্চ ফর জাস্টিস। মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি। ততক্ষণে শিক্ষার্থীরাও এসে যুক্ত হন আইনজীবীদের সঙ্গে।
কারফিউয়ের শেকল ভাঙা হচ্ছিল গোটা দেশ জুড়ে। রাস্তায় নামেন সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী আর নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গণে চলে আন্দোলন। রাজশাহী, খুলনা, দিনাজপুর, ময়মনসিংহ আর টাঙ্গাইল সহ সারা দেশের পরিস্থিতি তখন এক। কোনো চোখ রাঙানিতে আর কাজ হয়নি সেদিন। এদিন বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হওয়ার কথা ছিল। তবে হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় ওই দিন শুনানি হয়নি। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? অন্যদিকে পরিস্থিতি বুঝে বর্তমান সাবেক ছাত্রলীগ নেতাদের একত্রিত করার চেষ্টা করছিলেন ওবায়দুল কাদের। তবে দাবার গুটি উল্টে যায়। নিজের দলের নেতাদের কাছে তাকে হতে হয় হেনস্থা। সাবেক ছাত্রলীগ নেতাদের ভুয়া ধ্বনির মুখে কোনো রকমে ঘটনাস্থল ছাড়েন সাবেক এই মন্ত্রী। এদিন গোয়েন্দা বিভাগ থেকে ডিবি হারুনকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে দায়িত্ব দেয়া হয়। আর এদিন থেকেই ঢাকার সবগুলো থানার দায়িত্ব অফিসিয়ালি চলে আসে তার হাতে। সমন্বয়করা বলছেন, ততদিনে ভেতরে ভেতরে তৈরি হয়েছে বিদ্রোহী ছাত্রলীগ। ছাত্রলীগের অনেকে দলীয় বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সতর্ক করতেন আন্দোলনকারীদের। অনেক ছাত্রলীগ নেতা এ সময় পদত্যাগও করেন। সবাই তো আর আসলে মন থেকে ছাত্রলীগটা করে নাই। ততদিনে তো একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। স্যাড নামে আমরা একটা পলিসি মেকিং গ্রুপ তৈরি করেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তো আমাদের একটা কালেকটিভ গ্রুপ তৈরি হয়েছিল। তারা তো প্রত্যেক হলে হলেই ছিল এবং ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমরা ইনক্লুড করেছি, যাদেরকে আমরা জানতাম যে এইরা আসলে মন থেকে ছাত্রলীগটা করে না। জুলাইয়ের শেষ দিনেই স্পষ্ট হয়ে যায় এই আন্দোলন গণমানুষের। সবার দাবি হত্যার বিচার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনে আগুনে ঘি ঢেলেছিল। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এমন মন্তব্যের পর মারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতারা। বাড়ে সহিংসতা। পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হত্যার দায় নিতে হবে শিক্ষার্থীদের। এতে আরও ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। এর আগে শিক্ষার্থীদের রাজাকার ট্যাগিং দিয়ে শেখ হাসিনার যে বক্তব্য, তাতেই রচিত হয় দলবদল নিয়ে পলায়নের পথ। কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে। রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল। 4, 6 ও 8 জুলাই ওবায়দুল কাদেরের বক্তব্য, আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল, ঢুকে গেছে রাজনীতি। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 11 জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, বসে থাকবে না পুলিশ। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মারমুখী। তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার। 14 জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিং এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ। তখন ক্ষোভে জলজল রাজপথ। শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে সাইকোপ্যাথ বলা যায়। তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন ওবায়দুল কাদের। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। তার এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা। তার কর্মীরাও সেই উস্কানিতে পা দিয়ে আমার মনে আছে 15ই জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। ওই হামলাই কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না। 19 জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের বলেন, হামলা ছাত্রলীগ করেনি, ছাত্রলীগের ওপরই হামলা হয়েছে। আর আইনমন্ত্রী বলেন, আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না। সেদিন রাত 12টা থেকে কারফিউ জারি হলে দেখামাত্র গুলির নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই যে একজন রাজনীতিক যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা, তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখামাত্র গুলি করা হবে। 21 জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে। সেদিনই বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, ধর্মীয় উগ্রপন্থীরা সারা দেশে নাশকতা চালিয়েছে। আন্দোলনকারীদের জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থী ট্যাগে রাজপথে বেড়ে যায় হত্যাযজ্ঞ। এই যে নেতৃত্বের প্রতি বা কোনো বয়ানকারীর প্রতি যে অন্ধ ভক্তি, এটা দেখুন আপনি এই যে গত 1 বছরে অনেকগুলো যে মব ভায়োলেন্স হয়েছে সেগুলোও কিন্তু ইউটিউবে কয়েকজন ব্যক্তির উস্কানির কারণে বা সমাজে কিছু মানুষের উস্কানির কারণে। 28 জুলাই গণভবনের ব্যাংকোয়েট হলে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহতদের পরিবারকে ডাকে তৎকালীন সরকার। সবাই যদিও যাননি, তবে যারা চাপের মুখে গিয়েছিলেন তাদের কাছে দোয়া চান শেখ হাসিনা। আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এর 8 দিন পরেই 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। আল আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনায় প্রাধান্য পায় সংসদের নারী প্রতিনিধিত্ব এবং জুলাই সনদের বাস্তবায়ন। একটি দল ছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা নারী আসন বৃদ্ধির ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানান। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারে জোর দেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা সকালের পরিবর্তে বেলা 3টায় শুরু হয়। 22তম দিনের আলোচনায় প্রাধান্য পায় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র। বিকেলের বিরতিতে সংলাপের বিষয়ে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অধিকাংশ দলই সংসদে নারী আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে একমত পোষণ করে। জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এই ব্যাপারে আমরা একমত। 50টা সংরক্ষিত নারী আসন অব্যাহত থাকবে। সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে 5% করে নারী প্রতিনিধিত্ব দিবে, পরের বার 10% এবং পর্যায়ক্রমে 33-তে উন্নীত হবে। 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেব। কোথায়? বিদ্যমান 300 আসনের মধ্যে। ক্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। এই খসড়াটিকে আমরা এক পেশে এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা মনে করছি। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলেন জুলাই সনদ নিয়েও। অবশ্যই জুলাই সনদের বিষয়বস্তুগুলোকে বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয় এবং আমরা এই কথাটি সেখানে উল্লেখ করেছি। এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল, এক জায়গায় বলেছে সেটা আরও এক জায়গায় বলেছে, এরকম সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি। তবে 100% তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বৃহস্পতিবারের মধ্যেই ঐকমত্যের বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে আশা প্রকাশ করেন। আমরা আগামীকাল সেই বিষয়ে সিদ্ধান্ত দেব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জে একসময় ছিল 4টি সংসদীয় আসন, কিন্তু 2008 সালে নির্বাচনের আগে একটি আসন বিলুপ্ত করা হয়। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আবারও দাবি উঠেছে সেই আসন পুনর্বহালের। সম্প্রতি এই বিষয়ে শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। স্থানীয়রাও অধীর আগ্রহে রয়েছেন সিদ্ধান্তের অপেক্ষায়। রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জ 7টি উপজেলা নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব মাত্র 3টি আসনের মাধ্যমে।
অথচ 1972 সাল থেকে এই জেলার সংসদীয় আসন ছিল 4টি, কিন্তু 2008 সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিলুপ্ত হয় মানিকগঞ্জ 4 আসন। 3টি উপজেলা ভাগ হয়ে যায় 3টি আসনে। এতে জনভোগান্তি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট কাজগুলো খুব বন্ধ হয়ে গেছে। যদি 4টা আসন থাকতো হয় তাহলে আমাদের এমপির সামনে আমাদের কাজকর্ম করতে পারে, আমাদের এলাকার উন্নয়ন করতে পারে, আমাদের এলাকার সব চলতে পারে। আসন কমে যাওয়াতে আমরা যেমন একটি এমপি হারিয়েছি, সেই সাথে যে আমাদের সরকারি যে বরাদ্দ আসার কথা সেই অনুযায়ী আমরা কিছু পাচ্ছি না। প্রশাসনিক কাজকর্ম থাকে আমাদের মানিকগঞ্জ সদরের সাথে, কিন্তু যখন আমাদের জাতীয় নির্বাচন হয় তখন আমরা এই 3টা ইউনিয়নেই সিঙ্গার এবং হরিরামপুরের সাথে জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট দিতে হয়, কিন্তু আমরা এটা থেকে বের হতে চাই। আসন কমে যাওয়ার সাথে কমেছে জেলার উন্নয়ন বরাদ্দ। পদ্মা যমুনার ভাঙন কবলিত দৌলতপুর, শিবালয় ও হরিরামপুরের লাখো মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার। তাই আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন। সম্প্রতি এ নিয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন। উন্নয়ন বরাদ্দ আপনার 4 আসনের জন্য আসতো, সেটা কমে 3 আসনে এসেছে, কিন্তু ভাগটা হচ্ছে 4 আসনে। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, ওই হরিরামপুর আর শিবালয় যে আসনগুলি যুক্ত হয়েছে সে আসনের লোকগুলি কিন্তু জনগণ যারা আছেন তারা কিন্তু কোনো সুবিধা পাচ্ছেন না। সংসদীয় আসন কমলে রাজনৈতিকভাবেও জেলার গুরুত্ব কমে, পাশাপাশি তৈরি হয় প্রকল্প বৈষম্য, প্রশাসনিক জটিলতা সহ নানা সমস্যা। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলায় আসন পুনর্বহালের দাবি জোরালো হচ্ছে। আমরা যতটুকু জানি পার্লামেন্ট সদস্যদের নামে উন্নয়নের টাকা বরাদ্দ হয়। যদি 4টা আসন থাকতো তাহলে 4টা পার্লামেন্ট সদস্যের নামে টাকা বরাদ্দ হতো, তাহলে মানিকগঞ্জবাসী সেই উন্নয়নের ভাগিদার হতে পারত। একটি আসন কমার কারণে সেটা আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় 3টি আসন বহাল থাকলেও জেলার অধিকাংশ বাসিন্দারা চাচ্ছেন 4টি আসন। মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি প্রশাসনিক কাঠামোর আলোকে জেলার 4টি আসন পুনর্বহাল করা হোক। নির্বাচন কমিশন জনমতের এই দাবি মেনে নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সাতক্ষীরায় শ্যামনগরে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাতে মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার আংশিক এলাকা নিয়ে সাতক্ষীরা 4 সংসদীয় আসন। নতুন খসড়ার ঘোষণায় আশাশুনি এবং শ্যামনগরকে জাতীয় সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে, আর তারা সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দাবি জানান পূর্বের সীমানা অনুযায়ী নির্বাচন করার। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। হামলা, ভাঙচুর আর লুটপাটের শিকার রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুরের হিন্দুপল্লীতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। ভাঙচুর হওয়া ঘরগুলো হয়েছে পুনর্নির্মাণ, তবে এখনও আবারও হামলার গুজবে কিছুটা শঙ্কিত তারা। এখানকার অধিবাসীরা চান আগের মতো হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, চান নিরাপত্তা এবং হামলাকারীদের শাস্তি। সরজমিনে ওই হিন্দুপল্লী ঘুরে এসেছেন সহকর্মী সরকার মাঝারুল বান্না। রংপুর গঙ্গাচড়ার আলদাতপুর 6 আনি গ্রামে হামলার পর শেষ হয়েছে ঘরবাড়ি সংস্কার কাজ। 100 বছরেরও বেশি সময় ধরে এই গ্রামেই বংশ পরস্পরায় বাস করা ধরণীকান্ত রায়ের পরিবার ফিরেছে নিজ ঘরে। চলে গেছিলাম সবাই, পরে তো এই যে কালকার থেকে আর কি বাড়িতে আসি আর কি। আমার স্বামী আমাকে রাতের 12টা 1টার সময় আমার বাবা বাড়িতে রাখে আসছে, তারপর পরের দিন শুনি যে এরকম ঘটনা। ঘটনার আকস্মিকতায় বাড়ি ছেড়েছিলেন অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ওই কিশোরের পরিবারও। তারাও ফিরেছেন আপন বসতিতে। আসি তো আগলে দেখি একার চারিপাখে উদ্যাম ঘর দৌড় একার সব ভাঙা ভাঙ্গি শেষ। দেখি আর মন থাকবে না, তবে তুই সবাই গড়াগড়ি করি কান্দা কান্দি মন থাকি আর মানে তখন থাকি তো এই হুতে সেরে আছি। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক। সার্বিক নিরাপত্তা নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও আগের মতোই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসের আশা তাদের। চান হামলাকারীদের শাস্তি। ভেতরে এতটুকুই ছিল না যে হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই একসাথেই আর কি যাহা কিছু
জীবন ইয়ে করবো আর কি। প্রশাসনের ঘরে এই জায়গাতেই আমাদের সাথে কথা বললো, ওরা পানি খেলো, নাস্তা পানি খেলো, আমরা তাদের সাথে কথা বললাম যে ওরা আসবে, ওরা মানববন্ধন করবে, ওরা তোমার কোনো অন্যায় অত্যাচার করবে না, কোনো ক্ষয়ক্ষতি করবে না, ওরা এইভাবে ইয়ে করিয়া চলে যাবে। তারপরে পরিবর্তনে ওরা আসি একটাই মেসমাসার করি। সঠিক বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন সুশীল সমাজ ও পেশাজীবী নেতারা। পুলিশ বলছে নতুন করে হামলার যে কোনো ধরনের গুজব কঠোরভাবে মোকাবেলা করা হবে। ধর্মীয় অবমাননা বা সংখ্যালঘু বা সংখ্যাগুরু যেই হোক, অত্যাচার যে করবে তার কঠোর বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে দৃশ্যমান। আমরা চাব দ্রুত এটা সুষ্ঠু তদন্ত হয়ে দোষীরা ধরা পাক, কারণ আমাদের মনে হচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে সহিংসতার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। জেলা প্রশাসন, অন্যান্য গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সবাই মিলে ওটা নিয়ে আমরা কাজ করতেছি। স্থানীয় জনগণ আমাদের সহায়তা করতেছেন। ফেসবুকে মহানবী ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইমেজ পোস্ট করায় আলদাতপুর হিন্দুপল্লীর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার ঘটনায় মামলা হয়, ধরাও পড়ে কয়েকজন। পুলিশ জানিয়েছে খোঁজা হচ্ছে হামলার মাস্টার মাইন্ডকেও। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। চট্টগ্রামে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী। পরীক্ষা নিরীক্ষায় বেশিরভাগেরই ধরা পড়েছে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর জুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। সরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় করা হচ্ছে আলাদা ডেঙ্গু কর্নার। তবে চিকুনগুনিয়া নির্ণয়ে সরকারিভাবে পরীক্ষা ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ রোগী এবং তাদের স্বজনরা। জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 865 জন, মারা গেছেন 8 জন। এর মধ্যে সর্বোচ্চ 420 জনই আক্রান্ত জুলাই মাসে। বেসরকারি তথ্য মতে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়া আক্রান্তের হার আরও বেশি, কিন্তু সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই। গত কয়েক মাস ধরে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে আসা বেশিরভাগই মশাবাহিত এই 2 রোগে আক্রান্ত। জ্বর হয়েছে আর ডেঙ্গু পরীক্ষা দিছে, এটা করাইছি, ধরা খাই নাই। তারপরে আবার চিকুনগুনিয়া দিছে। জ্বর গেছে বাট ব্যথাটা যাচ্ছে না। ব্যথা আজকে 1.5 মাস, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 মাস। এখন আবার আসছি দেখানোর জন্য, এখন আবার চিকুনগুনিয়া টেস্ট দিছে। আমি একদম উঠা বসা করতে পারতেছি না, শরীরে এখন পানি চলে আসতেছে, ফুলে আসতেছে, হাঁটাচলা করতে পারতেছি না। প্রত্যেকটা জায়গায় যাতে জ্বরের রোগীদেরকে আলাদাভাবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এটাকে অ্যাড্রেস করার জন্য এবং যাদের গিটে গিটে ব্যথা আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা আর্থ্রাইটিস একটা ক্লিনিক টাইপের হসপিটালগুলিকে করতে বলা হয়েছে, আলাদা একটা ডেস্ক স্থাপন করে। চিকিৎসকরা বলছে পরীক্ষা নিরীক্ষায় প্রতি 10 জনের মধ্যে গড়ে 7 থেকে 8 জনের চিকুনগুনিয়া ও ডেঙ্গু ধরা পড়ছে। পরিস্থিতি নাজুক হওয়ায় নগরীর 41 ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করেছে সিটি কর্পোরেশন। ডাবের খোসার ডাবগুলো খেয়ে ফেলে দিচ্ছি বাইরে, আমরা যে পলিথিনের প্যাকেট ফেলে দিচ্ছি এগুলো শুধুমাত্র নালাতে গিয়ে জলাবদ্ধতা করছে এটা না, এগুলির মধ্যে পানি জমে গিয়ে বৃষ্টির পানি, স্বচ্ছ পানি, এডিস মশার লার্ভা জন্ম। তবে দায়সারাভাবে নয়, মশা নিধনে এবং আক্রান্তদের চিকিৎসায় পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রমের দাবি সাধারণ মানুষের। একটা এলাকায় যখন আপনি মশক নিধন করবেন, অন্য এলাকা থেকে আবার দেখা যাবে যে মশক আসে ওই এলাকায় বিস্তার করবে। পুরো সিটিটাই করতে হবে, কোথাও কোথাও করলে তো হবে না। বিভিন্ন জায়গায় নালা নর্দমা অপরিষ্কার আছে, এগুলো দেখে দেখে করতে হবে, শুধু 2-1 জায়গায় করলে তো হবে না। যে আমাদের আশেপাশে অপরিষ্কার জায়গা জমি পড়ে থাকে ওগুলো একটু পরিষ্কার করা। এদিকে জ্বর, সর্দি, কাশি কিংবা শরীর ব্যথা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। চিকুনগুনিয়া ভাইরাস, এই ডেঙ্গু, এই সবগুলো একটা কম্বো, যেটা এটা পিসিআর টেস্ট। লক্ষণ ভিত্তিক চিকিৎসার প্রতি আমরা বেশি নজর দিচ্ছি, পরীক্ষার পথে আমরা নিরুৎসাহিতই করছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্মাণের 2.5 বছর হতে চললেও শুধুমাত্র মহাপরিচালক ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী নেই জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে। 150 কোটিরও বেশি টাকার প্রতিষ্ঠানটি যেন মুখ থুবড়ে পড়ে আছে নির্জন পল্লীতে। চলছে না তেমন কোনো কার্যক্রম। তবে আগামী মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে জানিয়েছেন মহাপরিচালক।
বৃহত্তর ময়মনসিংহবাসীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে 2022 সালে প্রতিষ্ঠা হয় জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। জেলার মেলান্দহের নির্জন এলাকায় এর অবস্থান। 2023 সালের সেপ্টেম্বরে কার্যক্রম শুরু হয়। পরের বছর মহাপরিচালক পদে নিয়োগ পান মোহাম্মদ আনোয়ার হোসেন। এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি প্রতিষ্ঠানটিতে। অথচ 22টি ক্যাটাগরিতে জনবলের চাহিদা রয়েছে 110 জনের। বর্তমানে দৈনিক হাজিরা ভিত্তিক চুক্তিতে রক্ষণাবেক্ষণের জন্য 8 জনকে নিয়ে স্বল্প পরিসরে চলছে বৃহত্তর এই প্রতিষ্ঠানের কার্যক্রম। মহাপরিচালক স্যার আসছে, উনি একমাত্র রাজস্ব, এছাড়া আর কোনো জনবল নাই। বর্তমানে এখানে একমাত্র মহাপরিচালক হিসেবে আমি এখানে কর্মরত আছি, আর কিছু দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী তারা আমাদেরকে সহযোগিতা করছেন। কার্যক্রম শুরু না হয় দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কিংবা পল্লী উন্নয়নে কোনো গবেষণা হচ্ছে না, তৈরি হচ্ছে না উদ্যোক্তা। মূল্যবান অবকাঠামো আর যন্ত্রপাতি নষ্ট হচ্ছে অবহেলায়। 40 থেকে 45 একর জমি এবং অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে, একটা পিয়ন গার্ড পর্যন্ত নাই। তাহলে একজন মহাপরিচালকের পক্ষে আদৌ সম্ভব এত বড় স্থাপনা ভূমি দেখভাল করা? প্রায় 50 একর জায়গার উপর স্থাপিত এই বিশাল প্রজেক্টটির উদ্দেশ্যে ব্যাহত হচ্ছে। এতদিন পরেও কোনো কার্যক্রম শুরু হয় না, আমরা এতে কোনো সুফল পাচ্ছি না। ইনফ্রাস্ট্রাকচারও খুবই সুন্দর, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে একটি লোকবল সংকট রয়েছে। আগামী মাসে 60 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। পল্লী উন্নয়নের সমবায় বিভাগ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, তারা অচিরেই কিছু জনবল আমাদেরকে সাপোর্ট দিবেন। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখানে আমরা 60 জন জনবল পেলে এটা একাডেমি তার পুরো শক্তিমত্তা নিয়ে কাজ করতে পারবে। 50 একর জমি নিয়ে একাডেমিটি নির্মাণে ব্যয় হয় 155 কোটি টাকা। জমির অর্ধেক খালি পড়ে আছে, বাকি জায়গায় রয়েছে 4, 6 ও 10 তলা বিশিষ্ট একাধিক ভবন, স্কুল, মসজিদ সহ নানা স্থাপনা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিস্যু কালচার পদ্ধতিতে আনারসের চারা উৎপাদনে সাফল্য এসেছে। বাণিজ্যিক চারা উৎপাদনে ফলের প্রাকৃতিক স্বাদ, গন্ধ আর গুণগত মান ঠিক রাখতে চলছে গবেষণা। আর এই পদ্ধতিতে বিপুল পরিমাণ মানসম্পন্ন চারা উৎপাদন সম্ভব বলেও আশা প্রকাশ করছেন গবেষকরা। তবে তারা বলছেন এই চারা বাজারজাত হলে বরেন্দ্র অঞ্চলের আমবাগান আর সাথী ফসলের সাথে আনারস চাষ করে কৃষি অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করা সম্ভব। সনাতন পদ্ধতিতে প্রতিটি আনারস গাছ থেকে গড়ে 3-4টি চারা পাওয়া যায়, তবে টিস্যু কালচারের মাধ্যমে বহুগুণ বেশি চারা পাওয়া যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রো টেকনোলজি ল্যাবে আনারসের কেলাস থেকে অনুচারা তৈরি হচ্ছে। চারাগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় 3-4 মাস সুস্থ ও পূর্ণাঙ্গভাবে পাওয়ার পরে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে তা চলে যাচ্ছে মাঠ পর্যায়ে। পরীক্ষামূলক প্লটে চারা রোপণের পর এরই মধ্যে গাছে ফলও ধরেছে। গবেষকরা বলছেন আনারসের ক্রাউন কেলাস ছোট ছোট অংশে ভাগ করে সাব কালচার তৈরি করা হয়, যা বিভাজন করে নতুন কেলাস তৈরি করা হয়। একে বিভিন্ন প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে কেলাস থেকে তৈরি হয় চারা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেপটিক ম্যানিপুলেশন, যেটা আমরা বলি, জীবাণুমুক্ত একটা পরিবেশ মেনটেন করা। আর তার সাথে আনারস আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল আনারসের এক্সপ্ল্যান্টকে স্টেরিলাইজ করা, কারণ এটার একটা সারফেসটা বেশ রাফ ছিল, যার কারণে তো আমরা করতে সক্ষম হয়েছি। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে 3-4 মাস সময় লাগে। শিকড় গজানোর পর চারাগুলোকে উন্মুক্ত পরিবেশে অভিযোজন করানো হয়। পরে অর্গানিক উপাদানে মাটির মিশ্রণে নির্দিষ্ট pH বজায় রেখে মাঠে রোপণ করা হয়। গবেষকরা বলছেন চারা বাণিজ্যিকভাবে বিক্রি হলে বরেন্দ্র অঞ্চলে উৎপাদন করা সম্ভব হবে। আমরা গ্রিন হাউসের আন্ডারে রাখলাম, যে দেখা যাচ্ছে 2 থেকে 3 আওয়ার রাখলাম, তারপরে আবার হচ্ছে গ্রোথ চেম্বারে রাখলাম। এইভাবে ধীরে ধীরে খাপ খাইয়ে টোটালি আমরা একটা পূর্ণ চারা আনারসের পেতে পারি। এই আনারসটা আপনার হচ্ছে যে সাধারণত হিল ট্র্যাক্টগুলোতে হয়, বা যেমন রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে আনারসটা হয়, কিন্তু ওটা যদি আমাদের এই সমতল এরিয়াতে হয় তো সেটা আমাদের কৃষকের জন্য খুব বেনিফিটেড হবে। বড় পরিসরে আনারস চাষ করতে একসঙ্গে বিপুল পরিমাণ চারা প্রয়োজন, যা সাধারণভাবে সম্ভব নয়। টিস্যু কালচারের মাধ্যমে সেই চিত্র আমূল বদলে দেয়া সম্ভব। এই চারাগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে আমাদের কৃষকরা, বিশেষ করে বিভিন্ন ফল বাগানে যে
ফাঁকা জায়গা অংশগুলো থাকে সেই অংশগুলো প্রপার ইউটিলাইজ করতে পারে এবং সাথী ফসল হিসাবে আনারসটা আবাদ করতে পারে। বাণিজ্যিকভাবে উৎপাদনে এই চারা বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন ফল বাগানে সাথী ফসল হিসেবে চাষ করা সম্ভব হবে বলে আশাবাদী গবেষকরা। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আমি অল্প সময়ে সারা বছর ব্যাপী চারা তৈরি করতে পারি, যেটা নিশ্চিত করে একসাথে অসংখ্য চারা প্রাপ্তি। এটা কৃষকের জন্য খুব উপযোগী হয়। আর টিস্যু কালচার কৌশল ব্যবহার করলে এই চারাটার গুণগত মান ঠিক থাকে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে দুদেশের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়িকদের দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন তিনি। মনোজ কুমার আরও বলেন, ভৌগোলিক দিক থেকে হিলি একটি গুরুত্বপূর্ণ এলাকা, আর এই দুই দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে বক্তারা ভারত অংশে রাস্তা সম্প্রসারণ, কোয়ারেন্টাইন অফিস স্থাপন, পণ্য আমদানি রপ্তানির সময় বাড়ানো সহ বন্দরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। সরকারি প্রাথমিক বৃত্তিতে সুযোগের ভিত্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বিকপ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার টঙ্গীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার আয়োজনে এই মানববন্ধনে 2 শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় কিন্ডারগার্টেন এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দানের দাবি জানান তারা। গাজায় আবারও ত্রাণ সংগ্রহকারীদের উপর বর্বরতার নজির দেখল ইসরায়েল। আর অভুক্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলায় কমপক্ষে 71 জনের প্রাণ গেছে। বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর পেয়ে ছুটে যায় শত শত ফিলিস্তিনি। ভিড় লক্ষ্য করে এলোপাথারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ হারায় 51 জন, আহত হয় প্রায় 650 মানুষ। একইভাবে হামলা হয়েছে দক্ষিণে খান ইউনিসের কাছাকাছি মোরাগ করিডোরেও, আর সেখানে ত্রাণ নিতে গিয়ে মারা গিয়েছেন 20 জন। গত মে মাসের শেষে ইসরায়েল নিয়ন্ত্রিত কর্মসূচি GHF চালুর পর থেকেই নিয়মিত হামলা হচ্ছে ত্রাণ সংগ্রহকারীদের উপর, যাতে এই পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বুধবার গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও 7 ফিলিস্তিনির। এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা চালাল কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বন্ধ না করলে এমন পদক্ষেপ নেবে অটোয়া। 2 রাষ্ট্র ভিত্তিক সমাধান প্রক্রিয়া নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকার অনুযায়ী সংস্কার দেখতে চায় অটোয়া। কার্নির শর্ত 2026 সালে নির্বাচন আয়োজন করতে হবে গাজায় এবং তাতে অংশ নিতে পারবে না হামাস। গত সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা জানায় ইউরোপের পরশক্তি ফ্রান্স। কয়েকদিনের মাথায় মঙ্গলবার থেকেই এই পদক্ষেপ দেয় যুক্তরাজ্য। ফিলিস্তিনের শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করবে কানাডা। মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তার মিত্র হিসেবে পাশে থাকবে কানাডা। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অর্থ হল সহিংসতা বা সন্ত্রাসবাদের বদলে শান্তির পক্ষে থাকা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে গিয়ে নির্মম মৃত্যু। অবৈধ রুটে ইউরোপের প্রবেশে ব্যর্থ অভিবাসীদের বিশাল সমাধিক্ষেত্র ছড়িয়ে আছে ইতালি, গ্রিস সহ বিভিন্ন দেশে। নাম পরিচয় জানতে না পারায় তাদের সমাধির উপরে শুধু লেখা থাকে অভিবাসী। যুগের পর যুগ পেরিয়ে গেলেও পরিচয় থেকে যায় অজানা। নিঃসঙ্গ কবরস্থানে মৃতের আত্মার শান্তিতে মোনাজাত ধরেছেন 73 বছর বয়সী মেহমেদ শরীফ দামাদোগলু। গ্রিসের উত্তর পূর্বাঞ্চলীয় এভরস অঞ্চলের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই কবরস্থানে দাফন করা হয় অবৈধ অভিবাসীদের।
স্থলপথে ইউরোপ প্রবেশের রুট হিসেবে পরিচিত গ্রিস তুরস্ক সীমান্তবর্তী এভরোস বর্ডার। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে সীমান্তে ধরা পড়ে ও বিশাল এভরোস নদীতে ডুবে গেল 11 বছরে মৃত্যু হয়েছে 3000-এর বেশি মানুষের। এই হতভাগ্য অবৈধ অভিবাসীদেরই শেষ ঠাঁই মেলে নির্জন এই স্থানে, যাদের বেশিরভাগেরই নাম ও পরিচয় অজানা। ইউরোপে অনুপ্রবেশের আরেকটি প্রচলিত রুট ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেদুসা দ্বীপ। তিউনিশিয়া সহ উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই দ্বীপে পৌঁছান অভিবাসীরা। তবে অনেকেই হারিয়ে যান উত্তাল সাগরে। যাদের মরদেহ খুঁজে পাওয়া যায় তাদের দাফন করা হয় দ্বীপটির স্থানীয় কবরস্থানে। সাধারণত এই সমাধি ক্ষেত্রের বেশিরভাগ এপিটাফেই নেই মৃতের নাম ও পরিচয়, শুধু লেখা অভিবাসী। রাবারের নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী কিংবা খারাপ আবহাওয়ার কারণে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীদের মৃত্যু ঘটে নিজ দেশেরই সমুদ্র সীমানায়। ইউরোপে পৌঁছাতে ব্যর্থ সেই অভিবাসীদের ঠিকানা মৌরিতানিয়ার এই সাইদ কবরস্থান। 2024 সালে দেশটির উপকূল থেকে উদ্ধার করা হয় 500-র বেশি মরদেহ। চলতি বছরের প্রথম কয়েক মাসে পাওয়া গেছে শতাধিক অভিবাসীর মরদেহ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।